দর্শক, বিজয়ের ৫৪ বছরে কি পেল দেশের অর্থনীতি? এসব বিষয়ে বিস্তারিত জানতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কৃষি অর্থনীতিবিদ ও মুক্তিযোদ্ধা ডক্টর জাহাঙ্গীর আলম। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। ধন্যবাদ। বিজয় দিবসের শুভেচ্ছা। ধন্যবাদ। জি, আমরা আসলে যেমনটা দেখছিলাম যে যেই প্রত্যাশা নিয়ে আশা নিয়ে আমাদের দেশ স্বাধীন হলো, বৈষম্য আসলে কি বৈষম্য কমেছে দেশের? বিজয় দিবসে দেশের সবাইকে শুভেচ্ছা জানাই এবং যারা প্রাণ দিয়েছে স্বাধীনতা যুদ্ধে তাদেরকে শ্রদ্ধা জানাই। তো দেখেন, স্বাধীনতার পরে আমাদের মোটা দাগে একটা উদ্দেশ্য ছিল যে জীবনের মান উন্নত হবে এবং বৈষম্য দূর হবে। এটা অর্থনীতির মূল দাবিটা এটাই ছিল। আমাদের জীবন মান উন্নত হয়েছে এই অর্থে যে জিডিপির গ্রোথ রেট বেড়েছে এবং এখন পর্যন্ত প্রায় ৪% মধ্যে আছে। এটা হাই গ্রোথ, কিন্তু হাই গ্রোথের সঙ্গে আমাদের বৈষম্য বেড়েছে। স্বাধীনতার পরপর 0.4-এর নিচে আমাদের যে বৈষম্য, সেই আয় বৈষম্যের যে আপনার জিনি কোএফিসিয়েন্টের কম ছিল। তা 2016-তে সেটা 0.48 এবং এখন এটা 0.5। তো তার মানে একটা বড় বৈষম্যের দেশে এখন আমরা বসবাস করছি। আমরা কিন্তু দেখি যে আমাদের স্বাধীনতা পরবর্তী আমাদের অর্থনীতির প্রতিটা সূচকে কিন্তু ঊর্ধ্বমুখী এবং সেটা অর্থনীতির সূচক বাড়ছে, কিন্তু সাধারণ মানুষের যে জীবনমান, সেখানে কি কোনো সাধারণ মানুষের জীবনমান সাম্প্রতিক কালে তো আরো কমে গেছে, কারণ এই মূল্যস্ফীতির কারণে, বিশেষ করে কর্মহীনতা, মূল্যস্ফীতি এবং এই যে দুর্বৃত্তায়ন, এইসব কারণেই আসলে আমাদের সাধারণ মানুষের জীবনমানটা কমে যায় এবং উপরের শ্রেণীর কিছু মানুষ, মুষ্টিমেয় কিছু মানুষ, তারাই আসলে ধনী হচ্ছে। তারাই এর সুযোগ নেয় এবং ধনী হয়, বিদেশে টাকা পাচার করে। তো এইগুলো স্বাধীনতার পর থেকে আমরা ফিরে ফিরে এগুলো দেখে আসছি এবং এর বিরুদ্ধে যে আমরা সোচ্চার বক্তব্য রাখছি না তা না, রাখছি। কিন্তু সবাই চায়, এর নির্মূল চায়, কিন্তু নির্মূল হয় না। তো এর জন্য এখন যে গভর্নমেন্ট আছে, এর জন্য একটা ভালো সুযোগ ছিল। তো সামনে যদি একটা ভালো পলিটিক্যাল গভর্নমেন্ট আসে, তারা নিশ্চয়ই এটার চেষ্টা করবে। আমরা তো একটা ভালো আশা করি। তো আমার মনে হয় যে এখন যেই অর্থনীতির যে অবস্থা, অর্থনীতির বিভিন্ন সূচকে খুব ভালো আমরা নাই। বিশেষ করে দারিদ্র্যের হার বাড়ছে, একদিকে দারিদ্র্যের হার বাড়ছে, অপরদিকে বৈষম্য বাড়ছে। তো এইটার জন্য আমাদেরকে যেমনিভাবে এবং মূল্যস্ফীতি খুব বড় একটা মূল্যস্ফীতি আমরা বহন করছি, ভূমিকা রাখছে দরিদ্র মানুষের। আমি যেটা বলছি, আপনি যুদ্ধ করেছেন, যুদ্ধের ওই সময়টাতে আপনাদের মধ্যে আসলে কি কাজ করেছে যে আমাদের যে বাংলাদেশটা দরকার, আমরা যে বাংলাদেশ চেয়েছি, সেই বাংলাদেশকে পেয়েছেন? বাংলাদেশ, আমরা একটা স্বাধীন মুক্ত বাংলাদেশ চেয়েছিলাম এবং সেই স্বাধীন মুক্ত বাংলাদেশ আমরা করেছি এবং সেই স্বাধীন মুক্ত বাংলাদেশ নিয়েই আমরা আছি। কিন্তু বাংলাদেশের মুক্তির জন্যে যে অর্থনৈতিক মুক্তি, সেইটা হয়তো আমরা যেভাবে চেয়েছি সেইভাবে আসে নাই। কিন্তু দেশে উন্নয়ন হচ্ছে, প্রতিটা গভর্নমেন্টই দেশে কোনো না কোনোভাবে উন্নয়ন করছে। অবকাঠামোগত উন্নয়নও একটা উন্নয়নের একটা অংশ। তো কিন্তু যেটা আমরা চেয়েছি যে বৈষম্যবিহীন একটা উন্নয়ন, বৈষম্য বাড়বে না কিন্তু উন্নয়ন হবে, জিডিপি গ্রোথ রেট হবে কিন্তু বৈষম্যটা বাড়বে না, সেইটা হয়তো আমরা অ্যাচিভ করতে পারি নাই। এবং তার জন্য যে ধরনের পলিসি দরকার, সেই পলিসি আমরা সামনে হয়তো গ্রহণ করতে পারি, যাতে করে আমাদের বৈষম্য বাড়বে না কিন্তু উন্নয়নটা, জিডিপির গ্রোথ বাড়বে, কর্মসংস্থান বাড়বে। কিন্তু আমাদের যে জিনি কোএফিসিয়েন্ট বারবার যে বাড়ছে আমরা বলছি, সেটা হয়তো আর বাড়বে না। আপনি তখনকার সময়ে দেশের অর্থনীতি আসলে আপনারা কোন অবস্থায় দেখেছেন, আমরা ছোট করে একটু দেখেন। একটা জিনিস আমি আপনাকে বলি যে আমাদের কিন্তু তখন স্বাধীনতার পরে একটা প্রচণ্ড খাদ্য সমস্যা ছিল। আমরা তখন 25 থেকে 30 লাখ টন খাদ্য আমদানি করতাম এবং যা আমাদের রিকোয়ারমেন্ট ছিল তার প্রায় 1/3 আমাদেরকে আমদানি করতে হতো।
তো আজকে স্বাধীনতার 54 বছর পর আমরা আমাদের জনসংখ্যা তো অনেক বেড়েছে এবং এই সময়ে 3% হারে আমাদের এগ্রিকালচার প্রোডাকশন লাগাতার বেড়ে গেছে প্রতি বছর গড়ে, এবং এখন প্রায় 4 গুণ আমাদের খাদ্যশস্যের উৎপাদন বেড়েছে। এবং খাদ্যশস্যের দাম কিন্তু খুব কোনো কোনো সময় বন্যা হলে বা খরা হলে একটু বাড়ে, উৎপাদন কমে, কিন্তু অন্যান্য সময়ে খুব ভালো অবস্থানে আমরা আছি। অন্তত এই দিক থেকে কৃষি সেক্টরে একটা ভালো উন্নয়ন হয়েছে, এবং আমরা যদি এটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে আমাদের কৃষি সেক্টর যদি এই বছর গত 2 বছর ধরে এগ্রিকালচার সেক্টরে কিন্তু উন্নয়নটা নিম্ন গতির। হ্যাঁ, এটা আসলে কেন হচ্ছে? এই যে গত বছর 24-25-এ এগ্রিকালচারের গ্রোথ রেট হলো 1.78, মানে 1.8%। তো যেখানে আমরা লাগাতার 24 বছর 3%, এবং আমরা যদি 30 সালের মধ্যে খাদ্যে সম্ভর হতে চাই এবং সবার জন্য পুষ্টির নিরাপত্তা করতে চাই, কিন্তু কমপক্ষে 4% হারে উৎপাদন বাড়িয়ে যেতে হবে। তো এটার জন্য এখন বিনিয়োগ দরকার। আজকে আমাদের কিন্তু আমরা তো বরাবরই শুনি যে শ্রমজীবী মানুষের বাংলাদেশ, শ্রমজীবী মানুষের অর্থনীতি, শ্রমজীবীরা আসলে কি পেয়েছে, শ্রমিকরা আসলে কি পেয়েছে? দেখেন, শ্রমিকের তো চাকরি নাই। গত 2 বছর ধরে তো শ্রমিক শুধু ছাঁটাই হচ্ছে, কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, নতুন বিনিয়োগ নাই, নতুন কর্মসংস্থান নাই। আর এই যে জাতীয় আপনার জাতীয় বেতন হার প্রবৃদ্ধির হার হ্রাস পাচ্ছে। তো সব কিছু মিলে শ্রমজীবীরা তো ভালো নাই, ঠিক তেমনি কৃষকও ভালো নাই। আপনার উৎপাদন করছে কিন্তু উৎপাদন খরচ বাদ দিয়ে তার যে প্রফিট সেটা কমে যাচ্ছে, দিনের পর দিন কমে যাচ্ছে। কৃষক অনেক কম লাভে কৃষি কাজ করছে। কাজেই সাধারণ খেটে খাওয়া মানুষ বলতে আমরা কৃষককে বুঝি, শ্রমজীবী মানুষকে বুঝি। এদের অবস্থাটা ভালো না, বিশেষ করে গত 2 বছর ধরে যেহেতু ইনভেস্টমেন্ট কম, সেহেতু এদের অবস্থাটা ভালো না। যে কারণে তার উপরে একটা দীর্ঘদিন ধরে প্রায় 3 বছর ধরে খুব বড় আকারের একটা মূল্যস্ফীতি। তো এই সব কিছু নিয়ে মানে এরা মোটামুটিভাবে চেরাচ্যাপ্টা হয়ে গেছে। তো এখানে এখন আমাদের যেটা দরকার ছিল সেটা হলো যে বিনিয়োগ বৃদ্ধি করা, এবং এখন যে ধরেন অর্থনীতিতে একটা ভালো দিকও আছে, আগের চেয়ে শান্তি শৃঙ্খলাটা অনেকটা ইমপ্রুভ করেছে। আর যেমন আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, সেটা তো 1 বছর 1.5 বছর আগে এটা $20 বিলিয়ন নিচে নেমে গিয়েছিল, এটা $32 বিলিয়ন উপরে এখন। তো কাজেই সার্বিক অর্থনীতির দিক থেকে কিছুটা ভালো, কারণ রেমিটেন্স তো প্রচুর পরিমাণে আসছে, অন্য যে কোনো সময়ের চেয়ে রেমিটেন্স বেশি আসছে। তো এই সব কিছু মিলে মোটামুটিভাবে অর্থনীতিতে ভালো দিক এবং মন্দ দিক দুটোই আছে। আর যেগুলোতে আরও ইমপ্রুভ করা যেত সেটা হলো যে মূল্যস্ফীতির হারটা আরও ইমপ্রুভ করা যেত। আগামী আমরা সব ঠিক থাকলে ফেব্রুয়ারিতে হয়তো নির্বাচন, তো আগামী সরকারের জন্য আগামী অর্থনীতির কোনো রূপরেখা আছে কিনা আপনার কাছে? আমার মনে হয় যে তাদের জন্য সবচেয়ে বড় দায়িত্ব হবে মূল্যস্ফীতিটাকে কন্ট্রোল করা, এবং মূল্যস্ফীতিকে যদি কন্ট্রোল করতে হয় তাহলে যে সরকারের ব্যয়টা কমাতে হবে। সরকার ব্যয় বাড়বে আর সরকার ঋণ করতে থাকবে ব্যাংকিং সিস্টেম থেকে, অপরদিকে রুগ্ন ব্যাংক যেগুলো আছে সেগুলোকে প্রচুর তারল্য সরবরাহ করে যাবে। তাহলে একদিকে আপনি 10% মুদ্রা ব্যবস্থায় 10% সুদ ইম্পোজ করে মুদ্রাকে সংকুচিত করতে চাচ্ছেন, অপরদিকে মুদ্রা তারল্য সম্প্রসারিত করছেন। তো এটা অনেকটা দ্বিমুখী হয়ে গেছে, যে কারণে আমাদের আরও দ্রুত আমাদের মূল্যস্ফীতিটা কমিয়ে আনার কথা ছিল। কারণ পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এরা অত্যন্ত দ্রুত মূল্যস্ফীতিটাকে স্বাভাবিক করে নিয়ে এসছে। আমাদের সেটা করা দরকার, এবং আমার মনে হয় এই দিকে তাদেরকে সবচেয়ে বেশি নজর দিতে হবে। 2 নম্বর
হলো যে ইনভেস্টমেন্ট, আমাদের বিশেষ করে উৎপাদনশীল খাত, বিশেষ করে কৃষিতে। বিনিয়োগটা তো আমরা বারবারই শুনছি যে নির্বাচিত সরকার গঠন হলেই বিনিয়োগ আসবে। সেক্ষেত্রে আমি আরেকটা ছোট প্রশ্ন করতে চাই। আমরা কিন্তু দেখেছি যে বিশ্ব ব্যাংক বা উন্নয়ন সহযোগী সংস্থাগুলো প্রায় বলে যে বাংলাদেশের আগামী বছর বা 6 মাসের মধ্যে বা একটা নির্দিষ্ট সময় দিয়ে দেয় যে দারিদ্র্যের হার এত বেড়ে যাওয়ার একটা শঙ্কা আছে বা আশঙ্কা করে। আমরা এই স্বাধীনতা 54 বছর পরে আমরা উন্নয়নশীল দেশে চলে যাব হয়তো বা সামনের বছরই, এখনো কেন আমাদের এই সব বিষয়ে সামনে আসে সবসময়? দেখেন, এটা কোনো কোনো সময় যখন অর্থনীতির অবস্থাটা ভালো থাকে না তখন দারিদ্র্যের হার বাড়ে। আবার অন্যান্য সময় গত 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 20 বছর 25 বছরের হিস্ট্রি যদি আপনি দেখেন, দারিদ্র্য তো ক্রমাগতভাবে কমেছে, হ্রাস পেয়েছে। এবং এই সাম্প্রতিক কালে অনেকগুলো সমস্যা। একটা হলো যে একটা রাজনৈতিক আনরেস্ট ছিল, তারপরে বন্যা, খরা, এগুলো হয়ে গেছে। আমরা আশাবাদী সময় আবার কিন্তু সামনে তো এগুলো রিপিট করবে না। একদমই শেষে চলে সময় শেষ আমাদের। আমরা আগামী দিনের তরুণদের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা? আমার কথা হলো যে তরুণদের দায়িত্ব হবে যে খুব স্কিলড ম্যান পাওয়ার হতে হবে, ভালো করে লেখাপড়া করতে হবে এবং দেশকে গড়ে তোলার দায়িত্ব তাদেরকে প্রচুর দক্ষতা অর্জন করতে হবে যাতে করে দেশটাকে সুন্দরভাবে গঠন করতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।